গুড মর্নিং সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো বাংলা ব্যাকরণ থেকে ভাষা পরিকল্পনার ক্রমবিকাশ। ভাষা পরিকল্পনার ক্রম বিকাশটা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে যে বিকাশটা হয়ে থাকে ভাষার পরিকল্পনার। আমরা যেমন বলে থাকি যে 1977 সাল থেকে এইখানে আমাদের গৌড়ীয় ব্যাকরণের কথা আমরা প্রত্যেকে জানি, এবং গৌড়ীয় ব্যাকরণে দেখা যায় যে বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন খ্রিস্টান মিশনারিরা এবং ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকগণ, অনেকেরই জানা। যদিও বাংলা ভাষার উন্নয়ন তাদের ব্যাকরণ রচনার মূল লক্ষ্য ছিল না, তবু মূল লক্ষ্য ছিল বিদেশ থেকে আগত ধর্মপ্রচারকদের এবং ইংরেজ সিভিলিয়ানদের বাংলা ভাষা শিক্ষা দেওয়া। তবুও তাদের প্রদর্শিত পথে গিয়েই বাঙালি মনীষী ও পণ্ডিতেরা বাংলা ব্যাকরণ রচনায় উদ্যোগী হন। এদের মধ্যে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ রচনা উল্লেখযোগ্য প্রয়াস। পরবর্তীকালে বাংলা ভাষার সামগ্রিক ব্যাকরণ তো রচিত হয়েই ছিল, বিশেষ করে দৃষ্টি নিবদ্ধ হয় বাংলা বানান সংস্কার ও বাংলা বানানের মান্যীকরণে। ভারতে অলিখিত ভাষাগুলির জন্যে লিপি প্রণয়নের যেসব প্রচেষ্টা হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পণ্ডিত রঘুনাথ মুর্মু কর্তৃক সাঁওতালি ভাষার লিপি প্রবর্তন। আচ্ছা, আমাদের এখান থেকে এই বিষয়টা জেনে রাখা দরকার যে বাংলা ভাষার এলো কীভাবে, বাংলা ভাষার উৎপত্তি কারা করে, ভাষার ব্যাকরণের উৎপত্তি কারা করেছিল, প্রথম উদ্যোগ কারা নিয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকগণ এবং খ্রিস্টান মিশনারিরা। এটা কিছু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবার এর কোনো মূল লক্ষ্য ছিল না বিদেশ থেকে আগত ধর্মপ্রচারকদের এবং ইংরেজ সিভিলিয়ানদের বাংলা ভাষা শিক্ষা দেওয়াই ছিল এদের একমাত্র লক্ষ্য। এবার এই ভাষা পরিকল্পনার নীতি ছিল কয়েকটা। তো নীতি পদ্ধতির মধ্যে পড়ে যাচ্ছে 4টি পয়েন্ট। প্রথম পয়েন্টের মধ্যে আসছে ধাপে ধাপে সমস্যা নিরূপণ, তারপর হলো সমস্যার কারণ নির্ধারণ। সমস্যা নিরূপণ হলো আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। দ্বিতীয় পয়েন্ট হলো সমস্যার কারণ নির্ধারণ, ডিটেকশন অফ দ্য কজেস। 3 নম্বর কারণ হলো কারণের নিরাকরণ, এলিমিনেশন অফ দ্য কজেস। আর 4 নম্বর কারণ হলো গঠনমুখী কর্মসূচি রূপায়ণ হচ্ছে কনস্ট্রাকটিভ সলিউশন। তো এই 4টে কারণ, এই 4টে পদ্ধতি, নীতি পদ্ধতি বলা হয়, ভাষা পরিকল্পনার নীতি পদ্ধতি ছিল। প্রথম যে কারণটা বা যে পয়েন্টটা আছে সেটা হলো সমস্যা নিরূপণ, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। ভারতবর্ষের মতো বহুভাষী দেশে ভাষাভিত্তিক অনেকগুলি রাজ্য গঠিত হয়েছে। এর ভাষাগত সমস্যা বহুবিধ। তার মধ্যে একটি সমস্যা হলো রাজ্যগুলির মধ্যে যোগাযোগের ভাষা ঠিক করা এবং রাজ্যগুলির সাংস্কৃতিক ঐতিহ্যগত পার্থক্যকে মেনে নিয়ে সর্বভারতীয় ঐক্য সাধক একটি সর্বভারতীয় রাষ্ট্রভাষা স্থির করে তার প্রচার ও প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। এই সমস্যাটি ছাড়াও ভারতে ভাষাগত আরও সমস্যা ছিল, কিন্তু সেগুলো উপেক্ষা না করে যে কোনো একটি সমস্যাকে বেছে নিয়ে তার সমাধানের চেষ্টা করতে হবে। সেই জন্য আপাতত আমরা একটি সমস্যার উপরে মনোযোগ কেন্দ্রীভূত করতে চাইছি। যেমন এক্ষেত্রে মনে রাখতে হবে যে সব দেশে সব সমস্যা থাকবে এমন কোনো কথা কিন্তু নেই, এবং সব দেশে ভাষা সমস্যা একই রকম যে হবে তাও কিন্তু নয়। আমাদের রাজ্যগুলোর মধ্যে যে ভাষার সমস্যা তা হলো সাংস্কৃতিক ঐতিহ্যগত পার্থক্যকে মেনে, রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক ঐতিহ্যগত পার্থক্যকে মেনে নিয়েই সর্বভারতীয় ঐক্য সাধক একটা সর্বভারতীয় রাষ্ট্রভাষা স্থির করেছিল এবং এইটার প্রচার করেছিল। তো যাই হোক, এমন কথা নেই, এবং সব দেশে ভাষা সমস্যা যে একই রকম হবে সেটাও কিন্তু নয়। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, সেখানে বহুভাষী দেশ নয় বাংলাদেশ, সেই জন্যই সেখানে আমাদের মতো যোগাযোগের ভাষা এবং রাষ্ট্রভাষা স্থির করার কোনো সমস্যা নেই। যেহেতু বহুভাষাভাষীর দেশ যেখানে হবে সেখানে কিন্তু যে কোনো একটা ভাষাকে
সেখানে চুজ করা বা একটা ভাষাকে সেখানে নির্দিষ্ট করা কিন্তু সমস্যা আছে। কিন্তু যেহেতু বাংলাদেশের এখানে উদাহরণ দেওয়া হলো, যেহেতু বহু ভাষামুখী নয়, সেই জন্য একটা ভাষামুখী, সেই জন্য কিন্তু সমস্যাটা কিন্তু সেক্ষেত্রে হয় না। দ্বিতীয় পয়েন্ট রয়েছে এখানে সমস্যার কারণ নির্ধারণ, ডিটেকশন অব দ্য কজেস, যেটা হলো ভারতে এই সমস্যাটির কারণ অনেক রকম। একটি প্রধান কারণ হলো ভারতে নানা নৃজাতির লোক আছে এবং তাদের ভাষার মধ্যে গঠনগত পার্থক্য মূলগত। যেমন নৃজাতির লোক বলতে এখানে একটা ভাষার মধ্যে একটা গঠনগত যে ব্যাপার আছে, গঠনগত পার্থক্যগুলো দেখে নিই। ভারতে প্রধানত 3টি নৃজাতি আছে, অর্থাৎ আর্য, অস্ট্রিকার, দ্রাবিড় জাতি। এদের জাতিগত ভাষা বহু বিচিত্র এবং একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই বললেই চলে। বহু বিচিত্র ভাষার মধ্যে ভাষাগত, যেমন আমাদের উপভাষা, বাংলার যে উপভাষাগুলো আছে 5টা উপভাষা আমাদের, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী আর রাজবংশী। এই যে 5টা উপভাষা, কামরূপী আছে, ওই রাজবংশী একটার অর দিয়ে, যেটা মোট কথা 5টি উপভাষা। সেই উপভাষাগুলোর কিন্তু গঠন আলাদা, ভাষার আলাদা, উচ্চারণের প্রকারভেদও আছে এবং বিভিন্নভাবে সেগুলো কিন্তু মনের ভাব প্রকাশ করছে অন্যরকমভাবে। মোট কথা ভাষার গঠন, মনের ভাব এখানে প্রধান বিষয় নয়, আসলে হচ্ছে ভাষার গঠনটা। এবার বলা যাচ্ছে যে আর্য, অস্ট্রিক ও দ্রাবিড়, এতে জাতিগত ভাষা বহু বিচিত্র এবং একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই বললেই চলে। যেমন আর্য ভাষা বাংলার সঙ্গে দ্রাবিড় ভাষা তামিলের কোনো মিল নেই। ফলে ভারতের ক্ষেত্রে কোনো একটি স্বাভাবিক ভাষাকে সর্বভারতীয় রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করলে অন্য ভাষাভাষীদের অসুবিধে হয়ে যেতে পারে বা হতে পারে। এই কারণে যখন হিন্দিকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করা হয়, তখন তা নিয়ে দ্রাবিড় গোষ্ঠীর ভাষাভাষী দক্ষিণ ভারতীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। দ্রাবিড় গোষ্ঠীর ভাষাভাষী দক্ষিণ ভারতীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সুতরাং নৃজাতিগত পার্থক্য রাষ্ট্রভাষা সমস্যার অন্যতম কারণ। এইভাবে নানা রকম কারণ থাকতে পারে। তো ভাষার গঠনগত যে সমস্যা, সেই সমস্যার এখানে দেখানো হচ্ছে। তৃতীয়ত কারণ হচ্ছে কারণের নিরাকরণ, অর্থাৎ এলিমিনেশন অফ দ্য কজেস। সমস্যার সমাধানের জন্যে সমস্যার কারণগুলোকে দূর করা দরকার। কিছু সমস্যার এমন কারণ আছে যার সমাধান পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ করলে সমস্যাটার অনেকখানি সমাধান করা যায়। যেমন মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো তার জন্য উচ্চশিক্ষার উপযুক্ত গ্রন্থ বাংলায় নেই। মাতৃভাষা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু উপযুক্ত গ্রন্থ নেই। বিশেষত উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্যে বিজ্ঞান, চিকিৎসা, বিদ্যা, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ের বই বাংলায় এখনও বিশেষ রচিত হয়নি। এসব ক্ষেত্রে বিদেশি বইয়ের অনুবাদ বাংলায় করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রেও নানা সমস্যা আছে, যেমন পারিভাষিক শব্দের উপযুক্ত এবং সর্বজন গ্রাহ্য প্রতিশব্দ নেই। এই জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে পরিভাষা প্রণয়ন করা যেতে পারে। যাই হোক, আরও যদি জানা যায় তো বিশেষজ্ঞ কমিটি কি বলছে, যে পরিভাষা প্রণয়ন করছে যেটা, এবং সরকারের সাহায্য নিয়ে তা গ্রহণ করে অনুবাদকদের পক্ষে বাধ্যতামূলক করা যেতে পারে, যারা অনুবাদ করে থাকে। এবং এই রকমের কিছু সমস্যা আছে সদিচ্ছা থাকলেই যার সমাধান অনেকটা করা যেতে পারে, যদিও তা সময় সাপেক্ষ। কিন্তু কিছু এমন সমস্যা আছে যার মূল জাতীয় জীবনের গভীরে রয়েছে, যেমন রাষ্ট্রভাষার সমস্যা আছে। এই সমস্যার একটা কারণ আছে যা জনজাতিগত বা নৃজাতিগত, রাষ্ট্রভাষার সমস্যার কারণটা হলো নৃজাতিগত বা জনজাতিগত। ভারতে নানা জনজাতি বা নৃজাতির লোক আছে এবং তাদের ভাষাগত গঠনের মধ্যে মূলগত পার্থক্য, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? এক্ষেত্রে কোনো একটি নৃজাতির ভাষাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করলে সেই ভাষাভাষী লোকেরা কিন্তু নৃজাতির লোকেদের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধে ভোগ করতে পারবে। যেমন একটা উদাহরণস্বরূপ বোঝানো যেতে পারে যে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করার ফলে
দ্রাবিড় গোষ্ঠীর ভাষা তামিল, তেলেগু, মালায়ালাম বা কন্নড় ভাষাভাষীর লোকেদের ইচ্ছা থাকলেও তারা সহজে হিন্দি শিখে নিতে পারবে না। দ্রাবিড় গোষ্ঠীর ভাষা তামিল, তেলেগু, মালায়ালাম বা কন্নড় ভাষাভাষী লোকেদের ইচ্ছে থাকলেও কিন্তু তারা হিন্দি শিখতে পারে না। কিছুদিন আগেই সাম্প্রতিককালে আমাদের যখন বাংলা ভাষা ধ্রুপদী ভাষায় পরিণত হলো, তখনই কিন্তু একটা খবর শোনা যাচ্ছিল যে এই তামিলনাড়ুতে অন্য ভাষা কিন্তু মেনে নেওয়ার জন্য এই হিন্দি ভাষা নিয়ে কিন্তু একটা আন্দোলন চলছিল। সেই রকমই বলছি যে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করার ফলে দ্রাবিড় গোষ্ঠীর ভাষা তামিল, তেলেগু, মালায়ালাম বা কন্নড় ভাষাভাষী লোকেদের ইচ্ছা থাকলেও তারা সহজে কিন্তু হিন্দিকে তারা যেহেতু মেনে নিতে পারছে না, সেইটা নিয়েই আন্দোলন ছিল যে হিন্দিকে তারা মেনে নিতে পারছে না, কারণ তারা তাদের নিজস্ব যে ভাষা তামিল, তেলেগু, মালায়ালামেই কথা বলতে চাইছে। হিন্দিতে কিন্তু তারা হিন্দিটা চাইছে না, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিটা রাখছে সরকার। সেই এগেনস্টে, কারণ অন্যান্য জায়গায় কিন্তু হিন্দি দ্বিতীয় ভাষা হিসেবে আছে, রাষ্ট্রভাষা, কিন্তু তামিলনাড়ু, তেলেগুতে তারা মানতে চাইছে না। এই নিয়ে একটা কিন্তু খবর বেরিয়েছিল, আন্দোলন চলছিল। এক্ষেত্রে সমস্যার কারণটি মূলীভূত এবং এই কারণ দুরূপণেও। এক্ষেত্রে আপাত সমাধানের সাহায্যে কাজ চালানো হচ্ছে, কিন্তু সমস্যাটির সমাধান দুরূপ। মনে হয় হিন্দির পাশাপাশি ইংরাজিকে যেমন রাষ্ট্রভাষা রূপে ব্যবহার করা হচ্ছে, সেই রকমের একটি সমাধান হলো হিন্দির বদলে সরলীকৃত সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করলে ভারতের সকলের পক্ষে প্রায় সমান সুবিধা এবং প্রায় সমান অসুবিধার সম্মুখীন হতে হবে। তার সঙ্গে ইংরাজিকেও রাষ্ট্রভাষা রূপে রেখে দিলে আর বিশেষ কোনো পক্ষপাতিত্ব হবে না। আমাদের এখানে ইন্ডিয়ায় বলছি, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা তো বাংলা, পশ্চিমবঙ্গে মাতৃভাষা বাংলা, রাষ্ট্রভাষা হিন্দি এবং ইংরাজি ভাষাটা আমাদের তার সাথে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সুতরাং আমাদের 3টে ভাষা আমাদের এখানে আছে এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের অবশ্যই ইংরাজি আর হিন্দিটাকে ব্যবহার আমরা করে থাকি, ইংরাজি আর হিন্দি। তো সেক্ষেত্রে এখানে বলছে হিন্দির বদলে সরলীকৃত যদি সংস্কৃত ভাষা, এইটাও কিন্তু কাগজে মেনশন করা ছিল যে হিন্দির বদলে সরলীকৃত করে যদি সরলীকৃত সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করা হয়, তাহলে ভারতের সকলের পক্ষে প্রায় সমান সুবিধা এবং প্রায় সমান অসুবিধারও সম্মুখীন হতে হয়। কারণ সংস্কৃত ভাষা তো সকলে জানে না, সেটা অসুবিধে তো হয়েই যাবে, কারণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কখনোই হিন্দির পাশাপাশি সংস্কৃতকে রাখা যাবে না। হিন্দি থাকলেও হিন্দি হয়তো সব জায়গায় চলবে, কিন্তু সংস্কৃত চলবে না। সুতরাং তার সঙ্গে ইংরাজিকেও রাষ্ট্রভাষা হিসেবে বলছে পক্ষপাতিত্ব করা যায়, বিশেষ কোনো পক্ষপাতিত্ব নয় যদি রাখা হয়। সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে একটি আপত্তি এই হতে পারে যে সংস্কৃত হচ্ছে আর্য ভাষা, তাকে কখনো কিন্তু রাষ্ট্রভাষার আন্ডারে ফেলা যায় না, এবং তামিল, তেলেগু, মালায়ালাম প্রভৃতি হলো অনার্য ভাষী দ্রাবিড় গোষ্ঠীর ভাষা। কিন্তু হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতি গ্রহণ করার ফলে সংস্কৃতকেও তারা অনেকটা নিজের করে নিয়েছে। অস্ট্রিক গোষ্ঠীর ভাষাভাষী সাঁওতালিদের দিক থেকে সংস্কৃতকে গ্রহণ করার ক্ষেত্রে বিশেষ অসুবিধা হবে। অস্ট্রিক যারা জাতি যারা আছে জনজাতি, তাদের ক্ষেত্রে আর কি সংস্কৃতকে মেনে নিতে অসুবিধা হবে, তবে তারা অনেকটাই মেনে নেবে, অসুবিধা হলেও কিন্তু তারা মেনে নেবে। এরপরে 4 নম্বর হলো গঠনমুখী কর্মসূচি রূপায়ণ, কনস্ট্রাকটিভ সলিউশন। ভাষা সমস্যা সমাধানের কিন্তু দুটো দিক আছে। সমস্যা যেখানে আছে সেখানে সমাধানও আছে। সুতরাং ভাষা সমস্যা সমাধানের দুটো দিক, একটা হচ্ছে নীতিমূলক আর 2 হলো ইতিমূলক। যে সমস্ত কারণে ভাষা সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হয় সেগুলির নিরাকরণ বা দূরীকরণ হলো নীতিমূলক দিক। যদি সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেগুলোকে আমরা দূর করছি, সেটা হচ্ছে নীতিমূলক দিক। যে সমস্ত গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করলে সমস্যাটি সমাধানে সহায়তা হয় সেইগুলো হচ্ছে ইতিমূলক দিক। যেমন ভারতে একটি ভাষা সমস্যা হলো এই রকম, ভারতে যে সমস্ত রাজ্য রয়েছে সেগুলি মোটামুটি ভাষাভিত্তিক রাজ্য। যে সমস্ত রাজ্য আছে ভাষাভিত্তিক, যেমন যে অঞ্চলে বাংলা ভাষা প্রধান সেই অঞ্চল হলো বঙ্গদেশ, যে অঞ্চলে অসমীয়া ভাষা প্রধান সেটা হলো আসাম বা অসম।
যে অঞ্চলে ছত্তিশগড়ি ভাষা প্রধান সেটা হলো ছত্তিশগড়। প্রধান যে ভাষাগুলো, আমাদের পশ্চিমবঙ্গে মাতৃভাষা বাংলা, তাই মাতৃভাষা প্রধান, এই বাংলা প্রধান। আচ্ছা, কিন্তু এটা মোটামুটি বিভাগ মাত্র, এটাকে বিভাগ করা হয়েছে। হ্যাঁ, এছাড়া এই যে বললাম, এছাড়া এটা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কোনো ব্যক্তি বা দল সাধারণ মানুষকে উত্তেজিত করে এই যুক্তিতে যে আসাম শুধু অসমিয়া ভাষাভাষীদের জন্য এবং সেখানে অন্য ভাষাভাষীর থাকার অধিকার নেই, আসামে শুধু অসমিয়া ভাষায় যারা কথা বলে তারাই থাকবে, অন্য ভাষীর যারা লোক আছে তারা কিন্তু সেখানে থাকার তাদের কোনো অধিকার নেই। তাহলে সেই ভাষা সমস্যাটার সমাধানের জন্য দ্বিমুখী পরিকল্পনা গ্রহণ করা উচিত। দ্বিমুখী ভাষা সমস্যা সমাধানের জন্য দ্বিমুখী পরিকল্পনা গ্রহণ করা দরকার। নীতিমূলক পরিকল্পনা হবে এই রকম: উত্তেজনাকারীদের দমন করা, এবং নীতিমূলক পরিকল্পনা গ্রহণ করবে জনসাধারণের মধ্যে এই শিক্ষার প্রসার ঘটানো যে এই রকম আন্দোলন হলো মানবতা বিরোধী। তারা কিন্তু অবশ্যই মানবতা বিরোধী ব্যাপারটাকে বা বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরবে। ইতিমূলক দিক এটা জাতীয় সংহতির পরিপন্থী ইত্যাদি। এই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয়বিধ পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। যাই হোক, এই হলো সমস্যা এবং তার সমাধান, এই আলোচনা করলাম, এবং এইটা হলো ভাষা পরিকল্পনার নীতি পদ্ধতি, 4টে নীতি পদ্ধতি। তা আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি চ্যানেল ভালো লাগছে, ভিডিও ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রেখো, এবং বন্ধুদের সাথে লাইক করার পর শেয়ার করে কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে, আর কোন কোন ক্লাস তোমাদের দরকার সেটাও জানো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।